সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ আরো একটি লোমহর্ষক সত্য ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যেভাবে আমাদের কাছে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শান্ত ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি শাওন আহমেদ বলছি। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি আমার এক বড় আপুর সাথে ঘটা বাস্তব অভিজ্ঞতা। আপু বর্তমানে ঢাকায় থাকেন। তিনি জানিয়েছেন ঘটনাটি আজ থেকে প্রায় বছর 3 আগের। তিনি যেভাবে আমাকে বলেছেন আমি নিজের ভাষায় আপনাদের সামনে তা উপস্থাপন করছি। তখন আপুরা নতুন নতুন ঢাকায় স্থানান্তরিত হয়েছিল ওনার বাবার পেশাগত কারণে। অনেকগুলো বাসা খোঁজার পর একটি বাসা ওনার আম্মুর খুব পছন্দ হয়। বাসাটি ছিল বেশ পূর্ণ ধাঁচের একটি 4 তলা ভবন। সেই ভবনের একদম উপরের তলাটি ওনারা ভাড়া নেন। বাসায় ওঠার প্রথম দিন সব আসবাবপত্র সুন্দর করে গুছিয়ে রাখা হয়, কিন্তু বিপত্তি শুরু হলো প্রথম রাতেই। রাতের বেলা আপুর হঠাৎ মনে হলো রান্নাঘর থেকে কিসের যেন আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ থালা বাসন নাড়াচাড়া করছে কিংবা চুলোর স্টোভ জ্বালাচ্ছে। মাঝে মধ্যে এমন শব্দ আসছিল যেন রান্নাঘরে কেউ একজন অনবরত হাঁটাহাঁটি করছে। আপু ভয় পেয়ে বিষয়টি তার বাবা মাকে জানালেন। বাবা শুনে বললেন, সারাদিন ঘর গোছানোর কাজ করে তুমি অনেক ক্লান্ত, তাই হয়তো কানে ভুল শুনছো, এগুলো নিয়ে বেশি ভেবো না। আপুও ভাবলেন বাবা হয়তো ঠিকই বলেছেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই ঘটনা প্রতিদিন হতে থাকলো। প্রতি রাতেই রান্নাঘর থেকে সেই রহস্যময় আওয়াজগুলো ভেসে আসতো। প্রথমে বিষয়গুলো তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি বদলে গেল একটি স্বপ্নের কারণে। এক রাতে আপু স্বপ্নে দেখলেন যে তিনি ওনাদের বাসার ছাদে গেছেন। ছাদটি আসলে সবসময় তালাবদ্ধ থাকে। স্বপ্নে তিনি দেখলেন ছাদের এক কোণে ঘুটঘুটে অন্ধকারে কালো পোশাক পরা এক দীর্ঘকায় ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেই ছায়ামূর্তিটির কোনো চোখ নেই। চোখের কোটরগুলো একেবারে বন্ধ। সেই মূর্তিটি হাতের ইশারায় তাকে সেখান থেকে চলে যেতে বলছে। হঠাৎ চারপাশ থেকে ভেজা মাটি আর কাদার উৎকট গন্ধ নাকে আসতে লাগলো। মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটি তার চোখের সামনে চলে এলো। আপু চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠেন। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে বাবা মা ছুটে আসেন। বাবা এবারও তাকে অভয় দিয়ে বললেন, এগুলো মনের ভুল ছাড়া আর কিছুই না। পরদিন দুপুরে আপুর ছোট ভাই সিয়াম বসে টিভি দেখছিল। হঠাৎ সে তার মাকে ডেকে বলল, মা, ওই মহিলাটা আবার এসেছে। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোন মহিলা? সিয়াম বলল, ওই মহিলাটা যে দেখা হলেই বলে চুপ থাক, না হলে কিন্তু সাথে নিয়ে যাব। মায়ের বুকটা ধক করে উঠল। তিনি দ্রুত টিভি বন্ধ করে সিয়ামকে নিজের রুমে নিয়ে গেলেন। সিয়াম আরো জানালো যে সে ওই মহিলার চেহারা দেখতে পায় না, শুধু তার পোশাক দেখে মনে হয় সে তাকে চেনে। তার ধারণা ওই মহিলাটি তাদের ক্ষতি করার চেষ্টা করছে। এই অদ্ভুত এবং ভুতুড়ে ঘটনাগুলো দিন দিন বাড়তেই থাকলো। একদিন আপু চিন্তা করলেন যে ছাদের দৃশ্যটা তিনি বারবার স্বপ্নে দেখছেন, সেখানে আসলে কি আছে তা তাকে দেখতেই হবে। ঘটনার এই পর্যায়ে আপু সিদ্ধান্ত নিলেন যে ছাদের দৃশ্যটা তিনি বারবার স্বপ্নে দেখছেন সেখানে আসলে কি আছে তা একবার পরখ করে দেখতেই হবে। কিন্তু ছাদটি সবসময় তালাবদ্ধ থাকায় সেখানে যাওয়া হয়ে উঠছিল না। এর মাঝে একদিন রাতে আপুর আম্মু এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন ছাদে যাওয়ার সিঁড়ির সামনে একটি ছোট বাচ্চা বসে আছে। চারপাশটা ঠিক বৃষ্টি ভেজা কাদার মতো। কদ্দমাক ছেলেটি মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। আপুর আম্মু স্বপ্নেই ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? এখানে বসে কাঁদছো কেন বাবা? ছেলেটি ধরা গলায় উত্তর দিল, আমার মা এখানে মারা গিয়েছে। এই কথা শোনা মাত্রই আম্মু আতঙ্কে চিৎকার দিয়ে জেগে উঠলেন। দেখলেন তখন ভোরের আলো ফুটছে। কারোর সাথে কথাটি শেয়ার না করে তিনি প্রাত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়লেন। নাস্তা তৈরি শেষে কৌতূহলবশত তিনি একটু উপরে গিয়ে দেখতে চাইলেন স্বপ্নে দেখা সেই জায়গায় আসলেও কোনো কাদা বা চিহ্ন আছে কিনা। কিন্তু সেখানে গিয়ে তিনি কিছুই পেলেন না। যখন তিনি নিচে নেমে আসছিলেন ঠিক শেষ 3টি সিঁড়ি বাকি থাকতেই তার মনে হলো কে যেন তার ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাস ফেলছে। তিনি পেছনে তাকাতে যেতেই কেউ একজন তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আম্মু চিৎকারে আপু, ছোট বোন মীরা এবং ছোট ভাই সিয়াম দৌড়ে এলেন। আম্মু তখন ব্যথায় কুঁকড়ে যাচ্ছেন। তাকে রুমে নিয়ে শোয়ানো হলো। বাবা যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে, আম্মু আতঙ্কে কাঁপতে কাঁপতে বললেন, আমার মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে, কেউ আমার পিছু পিছু হাসছিল এবং আমার পিছু পিছু আসছিল। ধাক্কাটা কে দিল আমি বুঝতে পারলাম না, কিন্তু মনে হচ্ছে এই ঘরে এখনো কেউ একজন আমাদের দিকে তাকিয়ে আছে। ডাক্তার ডাকা হলো। তিনি জানালেন হাড়ের কোনো ক্ষতি হয়নি, কয়েকদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো সেই রাত। আম্মু হঠাৎ বলতে লাগলেন, কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাতটা শুধু মাথায় নয়, আমার গলায় চলে আসছে। কেউ আমার গলা টিপে ধরছে। আমি দম নিতে পারছি না। আপুর বাবা পুনরায় ডাক্তার ডাকলেন। পরীক্ষা করে দেখা গেল আম্মুর হার্ট রেট
প্রেশার সবকিছু একেবারে স্বাভাবিক। অগত্যা ডাক্তার একটি ঘুমের ওষুধ দিয়ে দিলেন, কিন্তু ওষুধ খাওয়ার 10-15 মিনিটের মাথায় আম্মু আবার চিৎকার দিয়ে উঠলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, ছাদ থেকে সেই ছায়ামূর্তিটা নেমে এসেছে, সেই চোখবিহীন কালো মূর্তিটা আমাকে মারার চেষ্টা করছে। পরিস্থিতি বেগতিক দেখে আপুর বাবা সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই ছাদে গিয়ে দেখবেন রহস্যটা কি। গভীর রাতে আপু, মীরা, সিয়াম এবং তাদের বাবা সবাই মিলে ছাদে গেলেন। ছাদে যেতে এক ভয়াবহ দৃশ্য তাদের চোখে পড়ল। ছাদের পানির ট্যাঙ্কের দেয়ালে একটি বিশাল মানুষের মতো ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সেই ছায়ার গঠন ছিল অদ্ভুত। মাথার পেছনের দিকটা অস্বাভাবিক বড় এবং মনে হচ্ছিল গায়ে জড়িয়ে থাকা চাদরটা বাতাসে উড়ছে। ছায়াটি যেন একটি অদৃশ্য দোলনায় বসে দুলছে, অথচ সেখানে কোনো দোলনা ছিল না। এমনকি দূর থেকেও এমন কোনো আলো আসছিল না যার ফলে এমন ছায়া পড়তে পারে। বাবাই অতিপ্রাকৃত বিষয়টি বুঝতে পেরে ছাদের এক কোণে দাঁড়িয়ে উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হতেই আপু আর মীরা দেখলেন সেই দেয়ালে থাকা ছায়াটি ছটফট করতে শুরু করেছে। শুধু তাই নয়, দেয়ালের ওপর 5 আঙুলের হাতের ছাপ স্পষ্ট হতে লাগলো। একের পর এক হাতের ছাপ পড়ছিল। সেগুলোর কোনোটির আঙুল ছিল 6টি, কোনোটির 7টি। প্রতিটি ছাপ এক এক রকম ভয়ঙ্কর এবং ক্রিপি। আপু এই ঘটনাটি বলার সময় বারবার বলছিলেন, হয়তো শোনার সময় এটি খুব বেশি ভয়ঙ্কর মনে হবে না, কিন্তু সেই নির্জন রাতে তালাবদ্ধ ছাদে দাঁড়িয়ে নিজের চোখের সামনে দেয়ালের ওপর সেই ছায়া আর হাতের ছাপ দেখার ভয়াবহতা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বাবা যখন আজান শেষ করলেন তখন তিনি আঙুল দিয়ে সেই ছায়ার দিকে ইঙ্গিত করলেন। মুহূর্তের মধ্যে ছায়াটি চাঁদের আলোর মতো ধীর লয়ে বাতাসে মিলিয়ে গেল। দেয়ালে কোনো চিহ্ন অবশিষ্ট রইল না। 2 বোন ভয়ে পাথর হয়ে গিয়েছিলেন। বাবা তাদের ধমক দিয়ে নিচে নেমে যেতে বললেন। বাবার ধমক খেয়ে আপুরা কোনো মতে নিজেদের সামনে নিয়ে নিচে নেমে এলেন। ঘরে আসার পর দেখলেন মা উদ্বেগের সাথে তাদের জন্য অপেক্ষা করছেন। বাবা তখন মাকে বললেন, কিছু কিছু জায়গা মানুষের জন্য নয়, ওই ছাদটা বোধহয় অন্য কিছুর দখলে, সেখানে আমাদের আর না যাওয়াই ভালো। বাবা তখন বুঝতে পারেননি যে তারা আসলে এক ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছেন। ছাদের সেই ঘটনা ছিল শুধুমাত্র শুরু। এরপর যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে। এই ঘটনার 2 দিন পরের কথা। সবাই যার যার রুমে ঘুমাচ্ছিল। আপু এবং তার ছোট বোন মীরা একই ঘরে থাকতেন। রাতের বেলা আপুর হঠাৎ পানির পিপাসা পেলে তিনি কিচেনে যান। ফিরে এসে দেখেন রুমে মীরা নেই। ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে আটকানো। আপু ভাবলেন মীরা হয়তো ভেতরে আছে, কিন্তু 10 মিনিট পার হয়ে গেলেও ভেতর থেকে পানির কোনো শব্দ আসছে না বা মীরাও বের হচ্ছে না। আপু দরজায় ধাক্কা দিয়ে ডাকলেন, মীরা, কিরে, বের হচ্ছিস না কেন? হঠাৎ ভেতর থেকে এক ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো, এই ঘর আমার, তোরা তোরা কেন এখানে এসেছিস? বাঁচতে চাইলে চলে যা, যদিও এখন আর গিয়ে কোনো লাভ নেই, এই জায়গায় এখন আমার দখলে। মুহূর্তে মীরার আত্মচিৎকার শোনা গেল, আপু, আপু বাঁচাও, দরজা খোলো, আমি একা এখানে আটকে গেছি। আপু পাগলের মতো দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার চিৎকারে বাবা মা এবং ছোট ভাই সিয়াম দৌড়ে এলেন। সবাই যখন দরজার সামনে, তখন ভেতর থেকে একদম অন্যরকম ফিসফিসে এক বিকৃত কণ্ঠ শোনা গেল, এই শরীরটা আমি নিয়ে নিলাম, তোরা আমাকে ডাকিসনি, কিন্তু তারা আমাকে ডেকে এনেছে, এবার তোরা আমৃত্যু ভুগবি। প্রায় 10 মিনিট ধস্তাধস্তির পর দরজাটা আপনা আপনি খুলে গেল। ভেতরে মীরা অজ্ঞান হয়ে পড়েছিল। তার 2 হাতে অদ্ভুত নীল রঙের কালশিটে দাগ, যেন কেউ দানবীয় শক্তিতে তার হাত চেপে ধরেছিল। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে বললেন, ভয়ের কিছু নেই, নীল দাগগুলো সাধারণ ব্রুজ হতে পারে। মীরার তখন প্রচণ্ড জ্বর। হাসপাতাল থেকে ফেরার পর মীরা যেন পুরোপুরি বদলে গেল। সে আর কারোর সাথে কথা বলে না, চোখ মেলে তাকায় না, কোনো রাগ বা চিৎকার নেই, কিন্তু সে যেন এক জীবন্ত লাশ। দিন দিন তার অবস্থা আরও রহস্যময় হতে শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল ঘুমের ঘুরে মীরার ঘাড় প্রায় 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, হাত পা অদ্ভুতভাবে মচড়ে যাচ্ছে, অথচ তার মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। সে শুধু বিড়বিড় করে কি যেন বলে, যার অর্থ বোঝা দায়। হতাশ হয়ে বাবা বাড়িওয়ালাকে ডাকলেন। বাড়িওয়ালা এসে বললেন, ভাই, এই বাসায় আগের ভাড়াটিয়া 7 বছর ছিলেন, তারা সপরিবারে বিদেশে গেছেন বলেই বাসাটা ছেড়েছেন। বিশ্বাস না হলে আপনি এলাকার মানুষকে জিজ্ঞেস করে দেখেন, এই বাসায় কোনো সমস্যা নেই। এলাকার মানুষও বাড়িওয়ালার কথার প্রতিধ্বনি করলো। কিন্তু তাহলে কেন এমন হচ্ছে?
এই প্রশ্নের উত্তর কারোরই জানা ছিল না। একদিন আসরের সময় আপু ভাবলেন ঘরে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। তিনি মীরার শিহরে বসে সূরা ইয়াসিন পাঠ শুরু করলেন। ইয়াসিন অল কুরআনিল হাকিম। এই আয়াতটি পড়ার সাথে সাথেই রুমের আবহাওয়াটা মুহূর্তের মধ্যে বদলে গেল। তখন শীতকাল ছিল, কিন্তু রুমের তাপমাত্রা মনে হলো -30 ডিগ্রিতে নেমে গেছে। আপুর মনে হচ্ছিল তার হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের ফ্যানটি বিকট শব্দ করে নিজেই পূর্ণ গতিতে ঘুরতে শুরু করলো, অথচ সুইচের কাছে তখন কেউ নেই। আপু ভয় পেলেও সাহস সঞ্চয় করে আবার সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। দ্বিতীয়বার যখন তিনি পাঠ করলেন, ঠিক তখনই তার কানের কাছে একদম পেছন থেকে একই আয়াতের একটি বিকৃত এবং উল্টো উচ্চারণ ভেসে এলো। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য সত্তা ঠিক তার পেছনে দাঁড়িয়ে তাকে অনুকরণ করার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। আপনারা একবার চিন্তা করে দেখুন, আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করছেন আর আপনার ঠিক পেছন থেকে কোনো এক অদৃশ্য সত্তা সেই আয়াতগুলোই একদম স্পষ্ট কিছু উল্টোভাবে পড়ছে। আপু যখন আমাকে অভিজ্ঞতার কথা বলছিলেন, আমার নিজেরই গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আপু তৎক্ষণাৎ কোরআন পড়া বন্ধ করে অন্য একটি সূরা পড়ার চেষ্টা করলেন, কিন্তু ফল হলো একই। তিনি যখন সূরা ইখলাস পাঠ করছিলেন, ঠিক তার কানের কাছে কোনো একজন খুব ধীরে ধীরে পরিষ্কারভাবে সূরাটি উল্টো করে আওড়াচ্ছিল। ভয়ে আপুর হাত পা কাঁপতে শুরু করলো। ঠিক এই সময় তার বাবা ঘরে ঢুকলেন। পরিস্থিতি দেখে তিনি বললেন, মা, আপাতত কোরআন পড়া বন্ধ করো। আমার মনে হচ্ছে তুমি এটা চালিয়ে গেলে বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। এর 2 দিন পর গভীর রাতে পানির পিপাসায় আপুর ঘুম ভেঙে যায়। তিনি রুম থেকে বেরিয়ে পানি খেয়ে যখন ঘরে ফিরলেন, দেখলেন মীরা বিছানায় বসে কারোর সাথে কথা বলছে। মীরা বলছিল, তুমি আমাকে ডেকেছ? আমি আসছি, আমি তোমার খেদমতে সবসময় হাজির থাকব। এই কথা বলে মীরা হড়বড় করে বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে সিঁড়ি বেয়ে ছাদের দিকে দৌড়াতে শুরু করলো। আপু মীরাকে বারবার ডাকছিলেন, কিন্তু মীরা কোনো উত্তর দিচ্ছিল না। তার গতি ছিল স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি। ছাদের দরজাটি সবসময় তালাবদ্ধ থাকতো, কিন্তু আপু গিয়ে দেখলেন তালাটি নিচে পড়ে আছে। কোনো চাবি ছাড়াই সেটি খুলে গেছে। আপু দেখলেন মীরা ছাদের একদম কিনারে চিকন রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। তার হাত দুটো এমনভাবে ছড়ানো যেন তিনি আকাশে পায়রা ওড়াচ্ছেন, আর তার মুখে এক অদ্ভুত প্রশান্ত হাসি। প্রিয় কাউকে দেখার পর মানুষের মুখে যেমন হাসি থাকে, ঠিক তেমনই। মীরার এই অবস্থা দেখে আপু চিৎকার করে বাবা মা আর ছোট ভাই সিয়ামকে ডাকতে শুরু করলেন। মীরা যখন রেলিং থেকে পা বাড়াতে যাবেন, ঠিক সেই মুহূর্তে বাবা পেছন থেকে তাকে জাপটে ধরলেন। মীরার গায়ে তখন আসরিক শক্তি, একা বাবা তাকে সামলাতে পারছিলেন না। পরে সিয়াম নিজের সবটুকু শক্তি দিয়ে মীরাকে নিচে নামিয়ে আনলো। ঘরের আনার পর মীরা জ্ঞান হারিয়ে ফেললেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি কাউকেই চিনতে পারছিলেন না, এমনকি নিজের মা বাবাকেও না। তিনি বারবার জিজ্ঞেস করছিলেন, আমি কে? আর পাগলের মতো খুঁজছিলেন সেই ছায়ামূর্তিকে। মীরা বলছিলেন, কালো চাদর পরা সেই মানুষটা কোথায়, যার কোনো চোখ নেই? আমি তার কাছে যেতে চাই। পরিবারটি বুঝতে পারল এই বাসায় আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। পরদিন সকালেই বাবা হন্যে হয়ে বাসা খুঁজতে বের হলেন এবং বন্ধুর সহায়তায় একটি নতুন ফ্ল্যাট খুঁজে পেলেন। অতি দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা সেই রাতেই নতুন বাসায় শিফট হয়ে গেলেন। সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন এইভাবে যে, যাক, এবার বোধহয় মুক্তি পাওয়া গেল। কিন্তু তারা জানতেন না যে অভিশাপ তাদের পিছু নিয়েছে তা কেবল একটি দালানের মাঝেই সীমাবদ্ধ নয়। নতুন বাসায় ওঠার প্রথম রাত, কাজ শেষে আপু আর সিয়াম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। হঠাৎ আপুর নজরে এলো টিভির পেছনের দেয়ালে একটি বিশাল ছায়া নড়াচড়া করছে। ছায়াটির মাথায় পেছন দিকটা অস্বাভাবিক লম্বা এবং মনে হচ্ছিল শরীরে জড়ানো বড় কোনো চাদর বাতাসে উড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ছায়াটির মুখের কাছে আগুনের মতো লাল আভা দেখা যাচ্ছিল। আপু ভাবলেন জানালার পর্দা দিয়ে বাইরের কোনো আলো আসছে কিনা, কিন্তু জানালা বন্ধ ছিল এবং পর্দা টেনে দেওয়া ছিল। ভেতর থেকে আলো ঢোকার কোনো পথই ছিল নেই। আপু কাঁপা গলায় ভাইকে ডাকলেন, সিয়াম, তুই কি দেয়ালে কিছু দেখতে পাচ্ছিস? সিয়াম যখন দেয়ালের দিকে তাকালো, দেয়ালে সেই ভয়ঙ্কর ছায়া দেখে সিয়াম আতঙ্কিত হয়ে পড়ল।
সে চিৎকার করে বলল, আপু এখান থেকে চলো, এই ঘরে আমরা থাকবো না। তারা দ্রুত ড্রয়িং রুম থেকে সরে এলেন। পরদিন সকালে আপু যখন রান্নাঘরে গেলেন, তখন তিনি দেয়ালে দুটি হাতের ছাপ দেখতে পেলেন, একটি বড় এবং একটি ছোট। মনে হচ্ছিল কেউ কাউকে সজোরে দেয়ালে ধাক্কা দিয়েছে আর তার হাতের ছাপ সেখানে বসে গেছে। আপু দ্রুত মাকে ডাকলেন। মা এক গ্লাস পানিতে দোয়া পড়ে সেই ছাপের উপর ছিটিয়ে দিলেন, কিন্তু অদ্ভুতভাবে সেই ছাপগুলো মুছে গেল না। আপু যখন কাপড় দিয়ে তা মুছতে গেলেন, তখন তার মনে হলো কেউ একজন অদৃশ্য থেকে তার হাত সজোরে চেপে ধরেছে। ভয়ে তিনি সেখান থেকে দৌড়ে পালালেন। এর মধ্যে মীরার অবস্থা আরও সংকটজনক হয়ে পড়ল। সে এখন অন্য ভাষায় কথা বলা শুরু করেছে, যা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। অস্থির হয়ে বাবা একজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হলেন। হুজুর বাড়িতে এসে সব কিছু পর্যবেক্ষণ করে যা বললেন তা শুনে সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হুজুর বললেন, আপনারা কোনো হন্টেড বা ভুতুড়ে বাসায় নেই, বরং আপনাদের পরিবারের ওপর অত্যন্ত শক্তিশালী কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। হুজুর একটি পানির পাত্রে দোয়া পুড়ে ফু দিয়ে বললেন, এই পানি মীরার গায়ে ছিটিয়ে দাও, সে নিজেই সব বলে দেবে। পানি ছিটানোর সাথে সাথে মীরার কণ্ঠস্বর বদলে গেল। সে কর্কশ গলায় আপুর দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই আমার বোনের মেয়ে, তুই কেন সব জায়গায় এত সম্মান পাস? কেন সবসময় পরীক্ষা ফার্স্ট হোস? তোকে আমি সহ্য করতে পারি না, তোকে আমি তিলে তিলে শেষ করে দেব। জানি না এই ঘটনাটি আপনাদের কাছে কতটি ভয়ঙ্কর মনে হয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আজ এই পর্যন্তই, ফিরে আসবো